আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর হঠাৎ বড় সুখবর পেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। ট্রাম্পের অভিষেকের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। ট্রাম্প প্রশাসন যদি কিছু চিন্তা করে, তাহলে আগে চিন্তা করবে যে ওই দেশটার সাথে আমার বাণিজ্যিক স্বার্থ কি, লাভ কি। যে সিস্টেম চালু হচ্ছে, এই সিস্টেমে ওই আগের দিনের দাদা চাচা মুরব্বী দল করার কারণে শুধুমাত্র যে এলাকায় চেয়ারম্যান হইতে পারবেন, এই সিস্টেম কিন্তু শেষ। পড়াশোনা যাদের নাই, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে, জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্য এক বালতি সমবেদনা, কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে। ইলিয়াস সাহেব কি? ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন, সেও আপনার জামাত শিবির। এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার, সেও আপনার জামাত শিবির। তো আপনার লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই, যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায়? আপনার লোক থাকবে না কেন? বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটা বোথ বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, যে বিএনপি আওয়ামী লীগ এক পয়েন্টে এসেছে। ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক শক্তিশালী এখন বর্তমানে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন, এই মর্মে একটা চিঠি বেশ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু এটাকে সত্য ধরে নিয়ে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা যা ঘটনা ঘটালো, একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালো। আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা একটা চমৎকার কাজ করছে। বেগম জিয়ার বাড়ির বিদ্যুতের লাইন যেই আওয়ামী কর্মকর্তা কাকে দিছিল কাজ করে, উনি তাকে জিয়া যদি কিংস পার্টি করে তাহলে পরে ওরা পারবে না কেন? ওরা করলে অসুবিধা, জিয়া করলে ঠিক আছে, জিয়া করলে পরে কোনো সমস্যা নাই। ওরা করলে পরে বেআইনি, অনিরপেক্ষ, অরাজনৈতিক, ধান্দাবাজি, তাই বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন, এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে সিস্টেম চালু হচ্ছে, এই সিস্টেমে ওই আগের দিনের দাদা চাচা মুরব্বী দল করার কারণে শুধুমাত্র যে এলাকায় চেয়ারম্যান হইতে পারবেন, এই সিস্টেম কিন্তু শেষ। পড়াশোনা যাদের নাই, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে, জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্য এক বালতি সমবেদনা, কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে। ন্যূনতম গ্রাজুয়েট হইতে হবে, স্নাতক পাস হইতে হবে, কথাটা বুঝে আসছে? অশিক্ষিত লোক দিয়া আর আগামী দিনের বাংলাদেশ চলবে না। চেয়ারম্যান হইতে হবে শিক্ষিত এবং স্মার্ট। তবে চেয়ারম্যানের সিস্টেমটা টোটালি 53 বছরের ইতিহাসে ভিন্ন এক ধারা আসছে। তবে একটু জায়গায় প্যাচ আছে। এই প্যাচটা হচ্ছে কি, আপনার যে মেম্বাররা কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা চান্স চলে আসছে। আসুন দেখি নতুন বাংলাদেশে চেয়ারম্যান এবং মেম্বার, সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে। পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর অশিক্ষিত এবং আধা শিক্ষিত লোকেরা নির্বাচন করতে পারবে না। এই সকল পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি, আপনাকে বিএ পাস করতে হবে মিনিমাম। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। এটাও খুবই সুন্দর নাকি অসুন্দর সেটা আমরা পরে আসছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন ডক্টর তোফায়েল আহমেদ, তিনি বলছেন, সাধারণ মানুষের অভিযোগ দল, পেশি শক্তি এবং টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না। কথা কিন্তু সত্য। নিরক্ষর লোক যেন আর জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবেই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ভোটাররা আমরা যারা ভোট দেব, আমরা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ হিসাবে সদস্য হিসাবে মেম্বারকে নির্বাচিত করব। এই ইউপি সদস্যরা আবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই জায়গাটাতে হচ্ছে পেশটা কোথায়? এখন ধরেন আমার এলাকায় 25 জন মেম্বার আছে, তো এই মেম্বাররা যাকে সিলেক্ট করবে তিনি কিন্তু চেয়ারম্যান হয়ে যাবেন, জনগণের ভোট লাগবে না। তো এই মেম্বারদেরকে কত টাকা খেলার মধ্যে ফালাই দিচ্ছে এটা বুঝছেন? এই জায়গাটা কিন্তু প্যাচ আছে। যেমন একজন টাকাওয়ালা লোক, ওনার ছেলে অথবা উনি বিশাল টাকা পয়সার মালিক, কোন রকমের ডিগ্রি পাস করছেন, তো তিনি করবেন কি, 25 মেম্বার দিয়ে দিলেন 10 লাখ করে, আরেক মেম্বার দিয়ে দিবে আইসা আরেক চেয়ারম্যান। এখন কিন্তু মেম্বারদের টাকা খাওয়ার একটা সুযোগ হবে, কারণ দেশের মেম্বারগুলো তো দুর্নীতিবাজ, লুটপাট, চাইল মাইরা, গম মাইরা খায়, তাই না? সবাই না, বাট ম্যাক্সিমামই খায়। তো সেক্ষেত্রে মেম্বারদের খাওয়ার রাস্তাটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটাতে আরেকটু পরিবর্তন, চিন্তা ভাবনা দরকার, কারণ এই দেশে মানুষ টাকায় বিক্রি হয়ে যায়। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তার মানে মেম্বারকেও আপনার ডিগ্রি পাস হতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচন হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান এবং মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও একটু উন্নতি করা হবে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। এটা ভালো, বেতন বাড়াবে। কিন্তু আমাদের দেশে চেয়ারম্যানই মেম্বার যারা করে, তারা কি বেতনের জন্য করে? তারা করে রাস্তাঘাট, ইট কেলা যা আছে, পরিবেশ টরিবেশ সব খাইয়া খুইয়া সমান করার জন্য। ভালো মানুষও আছে, বাট বেশিরভাগ এই সেন্সে হাটে কোটি টাকা বিনিয়োগ করে।
এখন এই প্রক্রিয়াটা সুন্দর। প্রথমত যেটা আমি খুবই সাপোর্ট করছি সেটা হচ্ছে শিক্ষিত মানুষ, কারণ একটা ইউনিয়নের মধ্যে কত কিছু থাকে, ও শিক্ষিতরা বসে থাকে, পাশে থেকে এসে এক গুরু পয়সা মনে করলেন যে দালালি করে। আর এখানে পরিবর্তন দরকার, মেম্বার চেয়ারম্যান অফকোর্স এডুকেটেড হওয়া উচিত, বাট জনগণের উপরে মেম্বার নির্বাচিত হওয়ার পর সেই মেম্বাররা চেয়ারম্যান কোন পদ্ধতিতে নির্বাচন করবে, সেখানে স্বচ্ছতার বিষয়টা কি থাকবে, টাকায় যে মেম্বাররা বিক্রি যাবে না কি যাবে না, সেটারে আরেকটু মনিটরিং অথবা পরিবর্তন এখানে সংযোজন বিয়োজন করাটা জরুরি। বাট দ্য সিস্টেম ইজ গুড। আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে। তো বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে যারা চেয়ারম্যানই করবেন খুব স্বপ্ন দেখছেন, জামাতের পক্ষ থেকেও দেখছেন, তো আগে দেখে নেন আপনার যোগ্যতা আছে কিনা। দলের জন্য খাটছেন, টাকা পয়সা খরচ করছেন, এমপি হিসাবে খুব ভালো সম্পর্ক, অনেক টাকা বিনিয়োগ করবেন, আমি ভাই চেয়ারম্যান হবো প্রত্যেক এলাকায়, খেলা কিন্তু উল্টে গেছে। এখন এটা খুবই শীঘ্রই হয়তো পরিণত হতে যাচ্ছে আইনে। ট্রাম্পের অভিষেকের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। দর্শক, এটি যদিও একটি বাণিজ্যিক চুক্তি, কিন্তু এটি রাজনীতি থেকে বিচ্ছিন্ন না এই কারণে যে ট্রাম্প সবচেয়ে যে বিষয়টি অগ্রাধিকার দেয় সেটি হচ্ছে বাণিজ্য এবং অর্থনীতি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ হবে, সেই দেশটি উপকৃত হবে, সেই দেশটি সম্পদ আহরণ করবে, সেই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্পের কাছে। তাকে বলা হয় যে সে ব্যবসায়ী প্রেসিডেন্ট, অর্থাৎ বাণিজ্য তার কাছে হচ্ছে খুবই প্রায়োরিটি। তার কাছে গণতন্ত্র, মানবাধিকার অন্য বিষয়গুলি খুব মূল্যবান না, তার কাছে বাণিজ্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি চান যে অর্থনৈতিকভাবে এমন অবস্থানে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে খুব শক্তিশালী অর্থনৈতিক দেশ হয় এবং সেই দেশের নাগরিকরা যাতে খুব ভালোভাবে থাকে। এটাই হচ্ছে ট্রাম্পের ভিত্তি, মানে ক্ষমতায় থাকার। তো সেই চুক্তিটি বলা হচ্ছে যে ট্রাম্প অভিষেক নেওয়ার পর, অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বের যেই কয়টি চুক্তি করেছে অন্যান্য, তার মধ্যে সবচেয়ে বড় চুক্তিটা হলো বাংলাদেশের সঙ্গে। ইতিমধ্যে দেখেছেন যে সৌদি আরবও কিন্তু $600 বিলিয়ন বিনিয়োগের কথা বলেছে। তার মানে বিষয়টা হলো কি, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা। তো বাংলাদেশের তো ক্ষমতা আর সৌদি আরবের না, বাংলাদেশের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা দিয়ে যুক্তরাষ্ট্রকে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসন যদি কিছু চিন্তা করে, তাহলে আগে চিন্তা করবে যে ওই দেশটার সাথে আমার বাণিজ্যিক স্বার্থ কি, লাভ কি, তখনই কিন্তু সামনে আসবে এই বাণিজ্যিক চুক্তির বিষয়টি। খুবই তাৎপর্যপূর্ণ এই চুক্তিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার আর্জেন্ট এলএনজি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজি চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে 25 মিলিয়ন মেট্রিক টন পার এনুম এমটিপিএ অবকাঠামো তৈরি করেছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প, কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। বর্তমানে বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র, কিন্তু তারা 2028 সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চান। লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এলএনজি অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্তমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি চাহিদা দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। তবে 2022 সালে ইউক্রেন রাশিয়ায় হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁক শুরু করে ঢাকা। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউনিট সরকারের জন্য। তার সময় এবং অভিষেকের পরপরই ট্রাম্পের সঙ্গে এই চুক্তিটা নিঃসন্দেহে বাংলাদেশের দিকে ট্রাম্পের ভিন্ন নজর থাকবে। দর্শক, সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, আপনি জানেন, ফেস দ্য পিপল, যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন, তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন, কিন্তু তিনিও আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বশেষ যে খুন হয়েছে, তারা যে মানুষদেরকে হত্যা করেছে, তার বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছে, যেটা আর কোনো চ্যানেল করে নাই। এই লোকটা কিন্তু কোনো দলকে সামনে এনে প্রতিবাদ করে নাই, তিনি করেছেন দেশকে সামনে রেখে দলের ব্যানার বাদ দিয়ে সম্পূর্ণ নিশ্চল জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে মুখ উন্মোচন করে কথা বলেছেন। কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির, লোকটা মনে হয় আমার না। নাম্বার 1, আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, যদিও আমার সাথে সকল আদর্শিক জায়গায় এক নাও হতে পারে, কিন্তু তাও আমি রেসপেক্ট করি এজন্য যে এক হওয়াটা তো সৌজন্যতা না। আমি মতের ভিন্ন থাকবো, সে মতের ভিন্ন থাকবে, এটাই তো সৌজন্যতা। গণতন্ত্রের এটাই তো স্পেস হওয়া উচিত। আমি একটা কথা বলবো, সে অ্যাকসেপ্ট করবে, সে একটা আমার সমালোচনা করবে, আমি অ্যাকসেপ্ট করবো, এটাই সৌন্দর্যতা। পিনাকি ভট্টাচার্য, এই ভদ্র মহোদয়ের লক্ষ কোটি ভক্ত লোক আছে, কিন্তু এই ভক্ত লোকগুলো নিশ্চয়ই কোনো একটা দলের না, অনেক দলগুলোর মিশ্রিত লোক। না হয় মানুষ আওয়ামী লীগের লোক কিভাবে বলে গতকালকের এই লোকটা আমার বিরুদ্ধে কথা বলেছে, দ্যাট মিনস সে তার ভিডিও দেখেছে।
না হয় বিএনপি কিভাবে বলে আমার বিরুদ্ধে বলেছে, তার মানে বিএনপির লোকেরা দেখেছে। তাহলে জামাত কিভাবে বলে যে আমার বিরুদ্ধে কিংবা পক্ষে বলেছে, তার মানে তারা ভিডিও দেখেছে। এই ভদ্রলোকের ভিডিও যারা দেখে কম বেশি মিক্স পিপলই দেখে। কিন্তু বাংলাদেশের ওই যে গরম ভাতে বিলই বেজারের মতো অবস্থা, যখন কোনো সত্য বা বুঝাতে চায়, ভালো কিছু বলতে চায় বা চেষ্টা করে যে সবাই মিলে এটা করা উচিত, হয়তো চেষ্টার ধরন ভিন্ন হোক না, সমালোচনা থাকবেই, কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির। ইলিয়াস সাহেব বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক, বিপ্লবী ব্যক্তিত্ব, বিশ্বের মধ্যে একত্রে 8 লাখ লোক ভিউ হয় এই ইউটিউব চ্যানেলে, বাংলাদেশে বিশেষ করে। আমার এর আগে কখনো দেখি নাই যেটা ইলিয়াস সাহেবের চ্যানেল থেকে হয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন। ইলিয়াস সাহেব কি? ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন, সেও আপনার জামাত শিবির। এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার, সেও আপনার জামাত শিবির। তিনিও তো কথা বলেন, তিনিও উপস্থাপনা করেন। এরকম করে আমি যদি এরকম আরো বহু মানুষের নাম বলতে চাই, লম্বা হতেই থাকবে। তো আপনার লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই, যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায়? আপনার লোক থাকবে না কেন? বাংলাদেশের ডক্টর ফয়জুল হক গত 16 বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না? 16 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কথা বলেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, বিএনপির জন্য করেছে, তারেক রহমানের জন্য করেছে, জামাতের জন্য করেছে, ফাঁসির বিরুদ্ধে লড়াই করেছে। সকল ফাঁসি যাদেরকে দিয়েছে, অন্যায়ভাবে দিয়েছে, সেটা আমি বলেছি। আল্লামা মামুনুল সাহেবের পক্ষে কথা বলেছে। চরমনায়ের পীরের দাঁত ভাঙার সময় আমি প্রতিবাদ করেছি। সামষ্টিক সমগ্র মানুষের প্রতিবাদ করে ভালোবাসায় সিক্ত হলাম, সবার সাথে সম্পর্ক। সে লোকটাও আপনার দৃষ্টিতে জামাত শিবির। তাহলে বাংলাদেশের লোকটাকে, যে লোক আপনার 5 জনের নাম বলে আপনি তাদেরকে বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এরকম 5 জন লোকের নাম বলে যারা গ্রহণযোগ্য ব্যক্তি, তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। প্রথম কথা হচ্ছে লোকগুলো আপনারই, কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। আপনাকে ধরে রাখতে হবে, ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে। সবার ক্ষেত্রে আপনার মধ্যে ভীতি আসলে হবে না। যাকেই দেখবেন তাকেই আপনার জামাত শিবির। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আস্থার অভাব, এই আস্থা তৈরি করতে হবে। সবাইকে শত্রু ভাবলে হবে না। আপনি সবাইকে যদি মনে করেন যে বেশ ভালো কথা, সবাই তাদের লোক, তা আমার আপনার লোকটা কোথায়? তারা কেন তৈরি হচ্ছে না? আর আপনার একটা অভ্যাসের পরিবর্তন এরকম করতে হবে, জাতীয় ইস্যুতে, দেশের ইস্যুতে সবাই যদি জামাত শিবির হয়েও আপনার পক্ষে 10টা বক্তব্য দেয়, ইউ শুড অ্যাকসেপ্ট ইট, এবং তাকে আপনি অ্যাকোমোডেট করার, তাকে আপনি ক্যারি করার ক্ষমতা, যোগ্যতা রাখতে হবে। এবং এটাই যুব সমাজের চাহিদা। এই সমাজে কেউ কারো ল্যাংটা ধরে বসে থাকে না, আপনার পিছন ধরে বসে থাকে না। প্রত্যেকেই যার যার অ্যাকনলেজমেন্ট চায়, স্বীকৃতি চায়। বাংলাদেশের যারা রাজনীতি করছেন, করবেন, আপনাদের সেই অভ্যাস গড়তে হবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।